আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। এবং এই আশাটি রেখে আমি আজকের আলোচনা শুরু করব। আজকের যে অধ্যায়টি আমি আলোচনা করব, আচ্ছা তোমরা একটু খেয়াল করো। আজকে যে অধ্যায়টি নিব, যে বিষয়টির যে অধ্যায়টি নিব সেটা সহ তোমরা একটু লক্ষ্য করো। যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র, অধ্যায় চতুর্থ। চতুর্থ অধ্যায় আছে প্রকল্প। প্রকল্পের দ্বিতীয় অংশটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো আমরা আলোচনায় চলে যাই। এখানে লক্ষ্য করো যে চিত্রটি দেওয়া আছে। আমার মনে হয় চিত্রটা দেখা মাত্র তোমরা বুঝতে পারছো যে এখানে আসলে কি বোঝাতে চাচ্ছি। তোমরা নিশ্চয়ই বুঝতেছো যে চলমান বিশ্বে আমাদের দেশে যে সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে কোভিড-19 জন্য, আমি আমার আলোচনা এই কোভিড-19 থেকেই শুরু করব। তোমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করার চেষ্টা করো। প্রথম চিত্রটি খেয়াল করো, আছে কোভিড-19। নিচে যে দুটি চিত্র আছে একটু খেয়াল করো। প্রথমটি মাস্ক পরিহিত কিছু ভলেন্টিয়ার আছে, যারা কিন্তু একটু দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছে। দ্বিতীয়টি হলো হাত ধুচ্ছে এরকম কিছু লোকজন। তোমরা জানো যে এই পরিস্থিতির কারণে, এই কোভিড-19 জন্য আজকে বিশ্বের যে পরিস্থিতি, আমরা প্রত্যেকেই আতঙ্কিত। তো এই বিষয়টি থেকে একটা সমাধানের জন্য বিজ্ঞানীরা অনেক অনুসন্ধান, নিরলস পরিশ্রম করে যাচ্ছেন একটি সমাধানের জন্য। তো আজকে মূলত এই আলোচনাটা রেখেছি আমি প্রকল্পের জন্য। ইতিপূর্বে তোমরা কিন্তু প্রকল্প সম্পর্কে একটা ধারণা, সুন্দর একটা ধারণা তোমরা পেয়েছো। আমি মনে করি পরবর্তী স্টেপগুলো যখন আলোচনা করব, তোমরা সেখান থেকে পরের আলোচনাগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। তাহলে চলো আমরা আলোচনার প্রথম পর্বে চলে যাই। এখানে খেয়াল করো প্রকল্প। প্রকল্পের ইংরেজি দেওয়া আছে হাইপোথিসিস। এটির যে সংজ্ঞাটা আছে, এই সংজ্ঞাটির সম্পর্কে তোমরা পূর্বের থেকেই অবহিত আছো। তারপরেও আলোচনার সুবিধার্থে আমি সংজ্ঞাটি আবারও পুনরালোচনা করছি। তোমরা লক্ষ্য করো সংজ্ঞাটিতে কি বলা আছে। কোনো বিষয় সম্পর্কে সাময়িক আন্দাজ বা ধারণা করাকে বলা হয় প্রকল্প। কোনো বিষয় সম্পর্কে সাময়িক আন্দাজ বা ধারণা করাকে বলা হয় প্রকল্প। তাহলে উদাহরণটিতে একটু খেয়াল করো। দৃশ্যমান চিত্রে একজন রোগীর প্রকৃত সকল উপসর্গ লক্ষ্য করে আনুমানিক ধারণা করা হয় যে এটি একজন কোভিড বা করোনা আক্রান্ত রোগী। তাহলে এই যে এখানে প্রকল্প করা হলো, সাময়িক আন্দাজ বা ধারণা করা হলো, তাকে নিয়ে একজন কোভিড বা করোনা আক্রান্ত রোগীকে নিয়ে। তাহলে কি করা হয়েছিল? আগে কিন্তু সাময়িক আন্দাজ করা হয়েছিল বা ধারণা করা হয়েছিল বা সাময়িক একটা অনুমান করা হয়েছিল যে এই উপসর্গগুলো কি কি উপসর্গ থাকলে সাধারণত একটা রোগীকে কোভিড বা করোনা আক্রান্ত রোগী হিসেবে আখ্যায়িত করা যায়। উপসর্গগুলো কি কি থাকে সাধারণত আমরা জানি যে সর্দি, কাশি, জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, এরকম বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিতে পারে। এবং এই উপসর্গগুলো থেকে তারা কিন্তু প্রকল্প করলেন যে এটি কোভিড আক্রান্ত বা করোনা আক্রান্ত রোগ। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে প্রকল্প এখানে কোভিডের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। এবার আমরা দ্বিতীয় স্টেপে যাব। বৈধ প্রকল্পের শর্তাবলী। বৈধ প্রকল্পের শর্তাবলী আলোচনার আগে যেসব স্টেপগুলো আছে, তোমরা স্টেপগুলো একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। প্রথমটি কি আছে? প্রকল্পকে হতে হবে সুনির্দিষ্ট, স্পষ্ট। দেখো, যে প্রকল্পটি হতে হবে সেটাকে কিন্তু সুনির্দিষ্ট এবং স্পষ্ট হতে হবে। এখানে পাশে যে চিত্রগুলো আছে, তোমরা দুটি চিত্র নিশ্চয়ই লক্ষ্য করছো। প্রথমটি আছে ভ্যাকসিনের জন্য, কোভিড-19 বা কোভিড-19 এর একটা ভ্যাকসিন দেখানো হয়েছে, এবং দ্বিতীয়টি একটি প্রাণীর, অর্থাৎ এখানে একটি বানরের দৃশ্য দেখানো আছে। তাহলে প্রকল্পকে হতে হবে সুনির্দিষ্ট, স্পষ্ট। এখানে দুটোর সাথে কিন্তু একটা মিল আছে।
কেননা কোভিড-19 বা ভ্যাকসিন, এই কোভিড-19 যে ভ্যাকসিনটি আছে এটি কিন্তু আমরা জানি যে বানরের দেহে প্রয়োগ করা হয়েছিল। এই জন্য এর কার্যকারিতা কতটুকু বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা মানুষের দেহে প্রবেশ করার আগে এখানে বানরের দেহে প্রবেশ করা হয়েছে। তাহলে এই প্রকল্পটি ছিল কি সুনির্দিষ্ট এবং স্পষ্ট। এরপরে দ্বিতীয় স্টেপটি লক্ষ্য করো, প্রকল্প হবে প্রাসঙ্গিক ও সামঞ্জস্যপূর্ণ। তাহলে প্রকল্প প্রাসঙ্গিক এবং সামঞ্জস্যপূর্ণ এই জন্যই হবে যা আলোচনা সুনির্দিষ্ট না হলে, স্পষ্ট না হলে বা অপ্রাসঙ্গিক হলে বা সামঞ্জস্যপূর্ণ যদি না হয় তাহলে কিন্তু সেটাকে আমরা প্রকল্প বলবো না। তাহলে প্রকল্পকে হতে হবে প্রাসঙ্গিক। পাশের চিত্রে তোমরা বুঝতে পারছো প্রকল্প আসলেই প্রাসঙ্গিক এবং সামঞ্জস্যপূর্ণ বিষয়। তৃতীয়টি একটু লক্ষ্য করো, প্রকল্পকে প্রতিষ্ঠিত নিয়মের সাথে সঙ্গতিপূর্ণ হতে। প্রতিষ্ঠিত নিয়ম মানে মানে পূর্ব থেকে যে নিয়মটি স্বপ্রতিষ্ঠিত, পূর্ব থেকে যে নিয়মটি প্রতিষ্ঠিত আছে সেই নিয়মের সাথে সঙ্গতিপূর্ণ হবে। যেমন পূর্বে যে কারণে প্রাকৃতিক যে দুর্ঘটনাগুলো ঘটে, বর্তমানে যদি সেই ধরনের কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু সেই নিয়মের সাথে সঙ্গতিপূর্ণ। তোমরা জানো হয়তো আমাদের যে 6টি ঋতু আছে, ঋতুগুলোকে 6 ভাগে ভাগ করার কারণ কি? কারণ এক এক ঋতুর কিন্তু এক এক বৈশিষ্ট্য, এক এক ঋতুর এক এক বৈশিষ্ট্য। প্রত্যেক ঋতু কিন্তু আরেক ঋতুর নিয়মে আসবে না। যেমন শীতকালে শীত হবে, এটাই স্বাভাবিক। আবার গ্রীষ্মকালে একটু গরম লাগবে, এটাই স্বাভাবিক। তাহলে এই নিয়মগুলো আসলে প্রতিষ্ঠিত। তাহলে আমরা যদি প্রকল্প করি সেই প্রকল্পটিকে অবশ্যই প্রতিষ্ঠিত যে নিয়ম আছে সেই নিয়মের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। যদিও বিজ্ঞানীরা এখনো ভ্যাকসিনটির যে প্রকৃত ভ্যাকসিন সেটা আবিষ্কার করতে এখনো সক্ষম হয় নাই আমি মনে করি। তবে প্রকৃত নিয়মটি যদি তারা পেয়ে যান অবশ্যই এই ভ্যাকসিনটি কার্যকর ভূমিকা রাখবে। তাহলে অবশ্যই বুঝতে পারছো তোমরা প্রকল্পকে প্রতিষ্ঠিত নিয়মের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। এবার আমি 4 নম্বর স্টেপটিতে যাব। তোমরা লক্ষ্য করো, প্রকল্পকে বাস্তব ঘটনা ভিত্তিক হতে হবে। প্রকল্পকে বাস্তব ঘটনা ভিত্তিক হতে হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকের কোভিডের যে প্রভাব এটি কিন্তু একদম বাস্তব ঘটনা ভিত্তিক। আমার নতুন করে আমার মনে হয় তোমাদের বলার কিছু নাই, তোমরা নিজেরাই বুঝতেছো যে কতটা বাস্তব। তাহলে প্রকল্পকে অবশ্যই বাস্তব ঘটনা ভিত্তিক হতে হবে। এবার শেষ স্তরটি আমরা লক্ষ্য করব। প্রকল্পের শেষ শর্তটি আছে, একটু খেয়াল করো, প্রকল্প অবশ্যই যাচাইযোগ্য হতে হবে। প্রকল্প কেমন হতে হবে? অবশ্যই যাচাইযোগ্য হতে হবে। যাচাইযোগ্য হতে হবে এই কথাটির অর্থ আমি কিন্তু পূর্বে তোমাদের বলেছি যে ভ্যাকসিনটির কার্যকারিতা আসলে কতটুকু হবে, পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে কিনা, সমস্যা থাকবে কিনা, এটি কিন্তু একটি প্রাণীর দেহে প্রয়োগ করা হচ্ছে এই কারণে যাচাই করার জন্য যে সমস্যা তৈরি হবে কিনা। তো আসলে আমরা এখন বুঝতে পারছি যে প্রকল্প অবশ্যই যাচাইযোগ্য হতে হবে, সুনির্দিষ্ট হতে হবে, সামঞ্জস্যপূর্ণ হতে হবে, প্রাসঙ্গিক হতে হবে, প্রতিষ্ঠিত নিয়মের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে এবং বাস্তবের সাথে ঘটনা মিল থাকতে হবে। এবার আমরা পরবর্তী আলোচনায় যাব। প্রকল্পের প্রমাণে 6টি বিষয়। প্রকল্প প্রমাণের জন্য যে 6টি বিষয় পরিলক্ষিত হয়, তোমরা 6টি বিষয় একটু মন দিয়ে খেয়াল করো। প্রথমত এখানে দেওয়া আছে, দেখো, পরীক্ষামূলক সমর্থন। দ্বিতীয়টি হলো অনন্য সাধারণ প্রকৃতি। তৃতীয়টি হলো আরোহ সমন্বয়। চতুর্থ হলো স্বয়ংসম্পূর্ণ প্রকৃতি। পঞ্চম ভবিষ্যৎবাণী করার ক্ষমতা এবং 6 নম্বর হলো সরল প্রকৃতি। এবার আমরা প্রত্যেকটির আলাদা আলাদা ভাবে বা পৃথকভাবে পর্যবেক্ষণ করব এবং আলোচনা করব। তোমরা পরের স্টেপটি লক্ষ্য করো। দেখো প্রকল্পের প্রমাণ। ইতিপূর্বে তোমরা যে ছকটি দেখলে প্রকল্পের প্রমাণের যে পয়েন্টগুলো আছে তার মধ্যে প্রথম পয়েন্টটি ছিল পরীক্ষামূলক সমর্থন।
পরীক্ষামূলক সমর্থনকে বোঝার জন্য আমরা দেখবো যে দুটি বিষয় এখানে কিন্তু আমাদের দেখতে হবে। একটি হলো প্রত্যক্ষ সমর্থন আর একটি হলো পরোক্ষ সমর্থন। প্রত্যক্ষ এবং পরোক্ষ দুটো বিষয় থেকে কিন্তু পরীক্ষামূলক সমর্থনটা আসবে। তাহলে প্রত্যক্ষ সমর্থনটা আমরা পূর্বে আলোচনা করি। এখানে খেয়াল করো, প্রত্যক্ষ সমর্থনকে কিন্তু প্রত্যক্ষ মানে আমার মনে হয় তোমরা বুঝো যে সরাসরি যেভাবে সমর্থন করা হয়, গ্রহণযোগ্য করা হয়, সেটাকে বলা হয় প্রত্যক্ষ সমর্থন। তো প্রত্যক্ষ সমর্থনের দুটো স্টেপ আছে, খেয়াল করো। একটি হলো নিরীক্ষণের মাধ্যমে সমর্থন আর একটি হলো পরীক্ষণের মাধ্যমে সমর্থন। নিরীক্ষণের মাধ্যমে সমর্থনের জন্য যে চিত্রটি আছে তোমরা লক্ষ্য করো, একজন ব্যক্তি, একজন বিজ্ঞানী কি করছেন, দূরবীন নিয়ে মহাকাশ পর্যবেক্ষণ করছেন। এখানে দূরবীন নিয়ে মহাকাশ পর্যবেক্ষণ যে করছেন, এটা কিন্তু একটা পরীক্ষাগারে বসে করছেন না, এটা একটা খোলামেলা জায়গায়, প্রকৃতির একটা খোলামেলা জায়গায় বসে কিন্তু তিনি মহাকাশ পর্যবেক্ষণ করছেন। তাহলে নিরীক্ষণটা আসলে কি? নিরীক্ষণে যেখানে গবেষণাগারের কোনো প্রয়োজন নেই, আমরা প্রকৃতি থেকেই আমরা কিছু হালকা কিছু যন্ত্রপাতি ব্যবহার করে আমরা প্রত্যক্ষ করব। এই যে প্রত্যক্ষণটা করলো, এখানে কিন্তু সে প্রকল্প বা অনুমান করার জন্যই কিন্তু এই দূরবীনটির আশ্রয় নিয়েছে। তাহলে এই যে দূরবীনের আশ্রয় নিয়ে তিনি নিরীক্ষণ করলেন, এটিকে বলা হয় নিরীক্ষণের মাধ্যমে সমর্থন। এরপরে পাশের যে চিত্রটি আছে তোমরা খেয়াল করো, প্রত্যক্ষ সমর্থনের আরেকটি স্টেপ হলো পরীক্ষণের মাধ্যমে সমর্থন। পরীক্ষণের মাধ্যমে এটাকে কিভাবে সমর্থন করা যায় প্রকল্পটাকে, এখানে খেয়াল করো, একটি বায়ুপূর্ণ পাত্র আছে, প্রথম পাত্রটি লক্ষ্য করো, বায়ুপূর্ণ একটি পাত্র এবং পরের পাত্রটি হলো বায়ুশূন্য পাত্র। বায়ুপূর্ণ পাত্রে একটা ইঙ্গিত দেওয়া আছে, তোমরা খেয়াল করো, মানে এখানে বায়ু আছে এটা বোঝানো হয়েছে, এবং দ্বিতীয়টি কিন্তু কোনো ধরনের চিহ্ন দেওয়া নেই। তোমরা বুঝতেছো এখানে বায়ুশূন্য পাত্র। তাহলে বায়ুপূর্ণ পাত্র যেটি আছে সেটিকে বায়ুপূর্ণ অবস্থায় যদি ঘন্টা বাজাও তাহলে কিন্তু শব্দ শোনা যাবে, আর যে পাত্রে বায়ু নেই সেখানে কিন্তু ঘন্টা বাজালে শব্দ শোনা যাবে না। তোমরা বাড়িতে একটু পরীক্ষা করে দেখো, আমার মনে হয় আরো স্বচ্ছ ধারণা তোমাদের হবে। তো এখানে বোঝা যাচ্ছে বায়ু হচ্ছে শব্দের কারণ। এই যে সমর্থনটা হলো, এই যে আলোচনাটা হলো, বা এই যে প্রমাণটি দেখানো হলো, এটি কিন্তু পরীক্ষণের মাধ্যমে সমর্থন করা হচ্ছে। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে পরীক্ষামূলক সমর্থনের জন্য নিরীক্ষণ প্রয়োজন আছে, পরীক্ষণের কিন্তু প্রয়োজন আছে। এবার আমরা পরবর্তী আলোচনায় যাব। পরবর্তী আলোচনার অংশ দেখো, পরোক্ষ সমর্থন। এটি আবার দুই প্রকার। একটি হলো অবরোহ পদ্ধতির মাধ্যমে সমর্থন এবং অপরটি হলো সুসংগত ঘটনা সংকলনের মাধ্যমে সমর্থন। অবরোহ পদ্ধতির মাধ্যমে সমর্থন যেটি, সেটি হলো, তোমরা, আমার মনে হয় তোমাদের একটু ধারণা দেওয়া দরকার অবরোহ পদ্ধতিটা তোমাদের মনে আছে কিনা, আমি আবার একটু স্মরণ করিয়ে দিই তোমাদের। অবরোহ হলো এমন একটি বিষয় যেটিকে আমরা সার্বিক ধারণা, যেখানে আমরা সার্বিক ধারণাটা আগে নেব, তারপরে বিশেষে আসবো। যেমন ধরো মানুষ হয় মরণশীল, রহিম হয় একজন মানুষ, অর্থাৎ রহিম হয় মরণশীল। এটি দেখো উপরের বাক্যটা যেটা বললাম, এটি কিন্তু সকল মানুষ হয় মরণশীল, এবং নিচে যে রহিম বললাম এখানে কিন্তু তার চেয়ে কম ব্যক্তি বোঝানো হয়েছে। এই জন্য উপরে বড় থেকে ছোট বা বেশি ব্যাপক থেকে কম ব্যাপকে গেলে সেটিকে বলা হয় অবরোহ। আমার মনে হয় এবার তোমাদের মনে পড়েছে। তো অবরোহ পদ্ধতির মাধ্যমে সমর্থন জন্য যে চিত্রটি এখানে আছে তোমরা লক্ষ্য করো, ইথারের কথা বলা হয়েছে। ইথার, এখানে খেয়াল করো, ইথার হলো কি? ইথার হলো শব্দ বা আলোর তরঙ্গ। যদি রসায়নে এর ব্যাখ্যা অন্য ব্যাখ্যা আছে, কিন্তু আমরা আমাদের লজিকে আমরা এইভাবে বুঝছি যে ইথার হলো আলো বা শব্দের তরঙ্গ। তো আমি একটা চিত্র তোমাদের দেখালাম, দেখো আলোর একটা দৃশ্য এখানে আনা হয়েছে। তো এই আলো শুধু আমরা এক ক্ষেত্রে ব্যবহার করি না, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আলো ব্যবহার করতেছি, কিন্তু সর্বোপরি আমরা নাম কি দেই? আলো। আলোর ব্যবহার এভাবে যদি বলি, তারপরে স্টেপ গুলো আস্তে আস্তে বিশেষভাবে আলোর কোথায় কোথায় ব্যবহার কিভাবে হয় সেই ব্যাপার। তাহলে তোমাদের নিশ্চয় মনে পড়ছে এখন যে এটা সার্বিক থেকে বিশেষে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি যে অবরোহ পদ্ধতির মাধ্যমে কি করা হয়,
প্রকল্পকেও সমর্থন করা হয়। এবার আমরা পরের অংশে যাব, সুসংগত ঘটনা সংকলনের মাধ্যমে সমর্থন। সুসংগত ঘটনা, তোমরা জানো ঘটনা যদি সুসংগত না হয়, এলোমেলো হয়ে যায়, তাহলে কিন্তু সেই ঘটনার মাধ্যমে একটা প্রকল্প খুব সুন্দরভাবে সঠিকভাবে আসতে পারে না। এই জন্য যে ঘটনাগুলো থাকবে, ঘটনাগুলোকে কি করতে হবে, একত্রিত করে তারপরে সমর্থন করতে হবে। নিচে একটি চিত্র আছে, একটু খেয়াল করো, তাহলে একটা পরিষ্কার ধারণা হবে তোমাদের। একটি থার্মোমিটারের একটি চিত্র আছে। তোমরা জানো থার্মোমিটারে পারদ আছে। যখন থার্মোমিটারে তাপ প্রয়োগ করা হয়, তখন কিন্তু পারদগুলো আস্তে আস্তে উপরের দিকে ওঠে। এই পারদগুলো কিন্তু এখানে সম্মিলিত, একটা পারদের কণা নয়, কিন্তু বেশ কিছু পারদ এখানে একত্রিত করা আছে। এই জন্য বলা হচ্ছে সুসংগত ঘটনা সংকলন। অর্থাৎ সুসংগত ঘটনা সংকলনের মাধ্যমে আমরা প্রকল্পকে সঠিক প্রকল্প হিসেবে চিহ্নিত করতে পারি। এটাও প্রকল্পের একটা প্রমাণের একটি বিশেষ জায়গা। আমার মনে হয় এই অংশে তোমরা অনেকটা বুঝতে পারছো। এবার আমরা পরবর্তী অংশে যাব। এবার খেয়াল করো, প্রকল্প প্রমাণের যে 2 নম্বর স্টেপটি আছে, সেটি হলো অনন্য সাধারণ প্রকৃতি। অনন্য সাধারণ প্রকৃতি সংজ্ঞাটি দিলে বুঝতে পারবে। এখানে লক্ষ্য করো, যে প্রকল্প প্রতিদ্বন্দ্বী প্রকল্পগুলোর মধ্যে নিজেকে একমাত্র সঠিক প্রকল্প হিসাবে প্রমাণ করতে সক্ষম, সেই প্রকল্পটি হলো অনন্য সাধারণ প্রকৃতি। আবার একটু খেয়াল করো, যে প্রকল্প প্রতিদ্বন্দ্বী প্রকল্পগুলোর মধ্যে নিজেকে একমাত্র সঠিক প্রকল্প হিসেবে প্রমাণ করতে সক্ষম, সেই প্রকল্পটি হলো অনন্য সাধারণ প্রকৃতি। এটা কিন্তু নিরীক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে প্রাপ্ত। আমি সংজ্ঞাটি চিত্র দ্বারা তোমাদের একটু বোঝানোর চেষ্টা করবো। তোমরা লক্ষ্য করো, একটি বিষয়ে কিন্তু অনেকগুলো প্রকল্প আসতে পারে, মানে প্রতিদ্বন্দ্বী অনেকগুলো প্রকল্প থাকতে পারে। সেখান থেকে আমাকে সঠিক প্রকল্পটা বেছে নিতে হবে। যেমন ধরো, একটি ঘরে চুরি হয়ে গেছে, কিন্তু কে চুরি করলো ঘরের লোকজন কিন্তু বুঝতে পারছে না। তখন যখন আইনের আওতায় বিষয়টিকে আনা হবে, তখন দেখা যাবে যে আইনের লোকজন কি করবে, হাতের ছাপ বা পায়ের ছাপ গুলো লক্ষ্য করবে। চিত্রে দেখো হাতের ছাপ দেওয়া আছে এবং পায়ের ছাপও দেওয়া আছে। এখানে হাতের ছাপ এবং পায়ের ছাপ দুটোকেই লক্ষ্য করবে। ঘরের বিশেষ বিশেষ ব্যক্তি যারা আছেন, তাদের ছাড়া যদি অন্য কারো হাতের ছাপ পায়ের ছাপ লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু অপরাধী সহজেই ধরা পড়বে। তাহলে এই যে প্রকল্পটা করা হলো, এটা কিন্তু নিরীক্ষণ থেকে প্রাপ্ত। কারণ তদন্তকারীরা কি করলেন, আগে নিরীক্ষণ করলেন। কি নিরীক্ষণ করলেন, হাতের ছাপ এবং পায়ের ছাপটি, এবং সেটিকে পরবর্তীতে সেটি থেকেই প্রমাণিত হয় যে আসলে ক্রাইম কে করেছে, অপরাধটা কে করেছে, তাকে ধরাটা সহজ হয়। তাহলে তোমরা একটু খেয়াল করো, আসলে প্রকল্প কিন্তু এমন একটা বিষয় যেখানে নিরীক্ষণ বা পরীক্ষণ দুটো না করলে একটা প্রকল্প বাস্তবে রূপ পায় না। যাই হোক, এই যে অনন্য সাধারণ প্রকৃতি, এটি কিন্তু নিরীক্ষণ থেকেও পাওয়া যায় এবং পরীক্ষণ থেকেও পাওয়া যায়। তো নিরীক্ষণ থেকে যা পেলাম, আমরা বুঝলাম পরীক্ষণ থেকে কিভাবে এই প্রকল্পটা বের হয়ে আসে। তোমরা খেয়াল করো, প্রথম চিত্রে আছে, দেখো খেয়াল করে, প্রথম চিত্রে আছে কয়েকটি বোতল আছে এখানে, এবং দ্বিতীয় চিত্রটিতে একটি ম্যাচ এবং একটি দেশলাইয়ের কাঠি, জ্বলন্ত কাঠি আছে এখানে। তো এই যে প্রথম চিত্রে যে বোতলগুলো দেখতে পাচ্ছি আমরা, এখানে মনে করো একটি বোতলে হাইড্রোজেন আছে, কিন্তু আমরা জানি না কোনটাতে আছে। আমরা কি করব, ওই দেশলাইয়ের কাঠিটি প্রত্যেকটা বোতলে প্রবেশ করানোর চেষ্টা করব। তো যেটিতে দেখবে যে একটু ধোঁয়ার সৃষ্টি হয়েছে, সেটি কিন্তু হবে হাইড্রোজেন যুক্ত বোতল। নিচে লক্ষ্য করে লেখা আছে, কয়েকটির মধ্যে একটি হাইড্রোজেন যুক্ত বোতল জ্বলন্ত ম্যাচের কাঠি। তার মানে দুটোর সাথে কিন্তু কি আছে, সম্পর্ক আছে। এই যে পরীক্ষা করলাম আমরা, এটা কিন্তু প্রকল্পের জন্য পরীক্ষণপ্রাপ্ত দৃষ্টান্ত থেকেই আমরা পেলাম। তাহলে অনন্য সাধারণ প্রকৃতি কোনটা, যে প্রতিদ্বন্দ্বী অনেকগুলো প্রকল্প থাকবে। প্রথম দৃষ্টান্তে আমি বলেছি যে তোমরা যদি এরকম দেখো যে চুরি করার জন্য তুমি বেশ কয়েকজনকে সন্দেহ করছো, কিন্তু প্রকৃত সন্দেহজনক ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু তদন্তের মাধ্যমে, পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে এই হাতের ছাপ বা পায়ের ছাপের মাধ্যমে কিন্তু বের করা সম্ভব আসলে কে ক্রান্তি করেছে। তাহলে এই প্রকল্প কিন্তু দেখো প্রতিদ্বন্দ্বী ছিল, কারণ অনেকগুলো ধারণা আসছে, এ করছে না ওই করছে, এরকম একটা ধারণা হতে পারে।
আবার পরীক্ষণপ্রাপ্ত দৃষ্টান্ত থেকেও দেখো পুতুল কিন্তু অনেকগুলো, এখানে সবগুলো কিন্তু প্রতিদ্বন্দ্বী, বোতল অনেকগুলো, তুমি কিন্তু বুঝতে পারছো না আসলে কোনটাতে হাইড্রোজেন। এইরকম খুঁজে বের করাটা তাহলে সহজ হয় প্রকল্পের মাধ্যমে। তাহলে অনন্য সাধারণ প্রকল্প কোনটি? যে প্রকল্পটি কি থাকবে, অনেকগুলো প্রতিদ্বন্দ্বী প্রকল্প থাকবে এবং সেখান থেকে তুমি সঠিক প্রকল্পটি বের করে নিয়ে আসতে পারবে, সেটি হলো অনন্য সাধারণ প্রকৃতি। আমার মনে হয় অনেকটা ধারণা পেয়েছে এখান থেকে অনন্য সাধারণ প্রকৃতি সম্পর্কে। এবার আমরা পরবর্তী আলোচনায় যাব। পরবর্তী অংশে প্রকল্পের প্রমাণ হিসেবে যেটি আছে দেখো, আরোহ সমন্বয়। 3 নম্বরটা হলো আরোহ সমন্বয়। আবার একটু আরোহের ব্যাখ্যা দিতে হয়। সমন্বয় মানে তোমার তো বোঝোই, সম্মিলিত করা যেটা। আর আরোহ বলতে আসলে কি বোঝা যায়? ইতিপূর্বে তোমরা কিন্তু অবরোহ সম্পর্কে যথেষ্ট ধারণা পেয়েছো, আমার মনে হয় অবরোহটা বুঝতে পেরেছো। আরোহটা কি? অবরোহে যেমন ছিল বেশি ব্যাপক থেকে কম ব্যাপকে গমন করা, কিন্তু আরোহ হবে তার বিপরীত, কম ব্যাপক থেকে বেশি ব্যাপকে যেতে হবে। আমি একটু তোমাদের ক্লাসের যে বইটি আছে সেখানে এর যে উদাহরণগুলো আছে, উদাহরণের একটু উদাহরণ তোমার জন্য রাখছি, তোমাদের জন্য আমার মনে হয় বুঝতে পারবে সহজে। যেমন একটা উদাহরণ ধরো, এরকম আছে, রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, যদু হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। এখানে কিন্তু অবর্হ পদ্ধতির যে নিয়মটি ছিল যে বেশি ব্যাপক থেকে কম ব্যাপকে গমন করা, আরোহীকে কিন্তু আমরা দেখলাম যে কম ব্যাপক থেকে বেশি ব্যাপকে, কম ব্যাপক জায়গাটি থেকে বেশি ব্যাপক জায়গায় অনুমিত হওয়া, সেটি কিন্তু আসলে আরোহ। এখন ঘটনা হলে বলছে সমন্বয়, সমন্বয়টা কিভাবে সম্ভব আমরা একটু আলোচনার মাধ্যমে অগ্রসর হবো বা প্রকৃত ধারণাটি নেওয়ার চেষ্টা করবো। তোমরা লক্ষ্য করো, প্রকল্প প্রমাণের আরেকটি বিষয় হলো আরোহ সমন্বয়। প্রকল্প প্রমাণের আরেকটি বিষয় হলো আরোহ সমন্বয়। যে প্রকল্প একটি ঘটনা ছাড়া অন্য আরো কিছু ঘটনাকে ব্যাখ্যা করতে সক্ষম, সেই ধরনের প্রকল্পকে আরোহ সমন্বয় বলা হয়। তাহলে আরোহ সমন্বয় কোনটি? আসলে বিশেষ বিশেষ কিছু ঘটনা থাকবে, সেটি ছাড়াও কিন্তু আরো কিছু ঘটনাকে সে প্রমাণ করতে পারে। যেমন আমি আগে যে উদাহরণটি দিলাম সেটি একটু খেয়াল করো, রহিম মরণশীল, করিম মরণশীল, যদি মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। তাহলে এখানে দেখা যায় যে এই রহিমের মরণশীলতা সম্পর্কে যা বলা হয়েছে, করিমের মরণশীলতা সম্পর্কেও কিন্তু তাই বলা হলো। এরকম সিদ্ধান্তের শেষে আমরা একজন একজন করে সিদ্ধান্ত যখন পৌঁছি, তখন কিন্তু আমরা এটা জানি যে তাহলে নিশ্চয় আরো সবার ক্ষেত্রে এমনই করবে। এই জন্য আমরা বলি সকল মানুষ হয় মরণশীল। এই যে সকল মানুষ হয় মরণশীল বললাম, এটিকে কিন্তু আরোহ সমন্বয় বলা হয়। মনে রাখো তোমরা, আরোহ সমন্বয় কিভাবে হলো? কম 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 ব্যাপক থেকে একদম বেশি ব্যাপকে পৌঁছে যাও, সেটিকে বলা হয় আরোহ। কি হলো? আরোহ সমন্বিত হলো, আরোহ সমন্বয়। তো আরোহ সমন্বয়টার যে উদ্ভাবক তিনি হলেন যুক্তিবিদ হিউয়েল, যাকে বলা হয় আরোহের সমন্বয়ের উদ্ভাবক। যুক্তিবিদ হিউয়েল নামটা মনে রেখো, যুক্তিবিদ হিউয়েল, তিনি আরোহ সমন্বয়ের উদ্ভাবক। তো পাশের চিত্রে আমি একটু বিষয়টির সাথে সমন্বিত করবো, তোমরা খেয়াল করো। প্রথমটি দেওয়া আছে জোয়ার ভাটা এবং দ্বিতীয়টি আছে গ্রহ নক্ষত্রের গতিবিধি। এখানে কিভাবে আরোহর সমন্বয় ঘটলো বোঝার চেষ্টা করো। বিজ্ঞানী নিউটন মাধ্যাকর্ষণ শক্তি সম্পর্কিত যে প্রকল্পটি গঠন করেছিলেন, পরে দেখা যায় প্রকল্পটি জড় বস্তুর পতন ছাড়াও জোয়ার ভাটা, গ্রহ নক্ষত্রের গতিবিধি ইত্যাদি বিষয়গুলো ব্যাখ্যা করতে সক্ষম। নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কারের গল্পটি আমি নিশ্চয়ই তোমাদের বলেছি পূর্বের ক্লাসে, আমার মনে আছে। তোমরা খেয়াল করো, এই মাধ্যাকর্ষণ শক্তিটি শুধু কিন্তু একটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এখানে গ্রহ নক্ষত্রের গতিবিধি এবং যে জোয়ার ভাটা যে প্রক্রিয়াটি, এগুলো কিন্তু মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা নিয়ন্ত্রিত। তো এখন আমার মনে হয় বুঝে গেছো যে আরোহ সমন্বয়টা কিভাবে হয়। কম ব্যাপক থেকে বেশি ব্যাপকে পৌঁছানো হলো আরোহ সমন্বয়। জোয়ার ভাটা কিন্তু একটা কম ব্যাপক নিয়ম, সেটি কিন্তু যখন মাধ্যাকর্ষণের আওতায় নিয়ে যাওয়া হয় তখন কিন্তু বেশি ব্যাপকে চলে যায়। তাহলে কি হলো? কম ব্যাপক নিয়ম বেশি ব্যাপক নিয়মের অধীনে নিয়ে আসা। আবার গ্রহ নক্ষত্রের যে গতিবিধি, এখানে দেখা যাবে যে বিশেষ বিশেষ কিছু ঘটনা পর্যবেক্ষণ করে একটা সার্বিক সিদ্ধান্ত নেওয়া। তো আমার মনে হয় এই আলোচনায় এই অংশে আরোহ সমন্বয়ের ব্যাপারটা আমি পরিষ্কারভাবে তোমাদের ধারণা দিতে পেরেছি। এবার আমরা পরবর্তী অংশে যাব।
4 নম্বরটি একটু লক্ষ্য করো, স্বয়ং সম্পূর্ণ প্রকৃতি। প্রকল্পের 4 নম্বর প্রমাণটি হলো স্বয়ং সম্পূর্ণ প্রকৃতি। এর যে ব্যাখ্যা আছে একটু খেয়াল করো। প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হলো তার স্বয়ং সম্পূর্ণ প্রকৃতি। কোনো ঘটনাকে ব্যাখ্যার জন্য প্রকল্পটির প্রকৃতি স্বয়ংসম্পূর্ণ বা পর্যাপ্ত হলেই কেবল প্রকল্পটিকে প্রমাণিত হিসাবে গণ্য করা যায়। কি বলছে এখানে খেয়াল করো, প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হলো তার স্বয়ংসম্পূর্ণ প্রকৃতি। কোনো ঘটনাকে ব্যাখ্যার জন্য প্রকল্পটির প্রকৃতি স্বয়ংসম্পূর্ণ বা পর্যাপ্ত হলেই কেবল প্রকল্পটিকে প্রমাণিত হিসাবে গণ্য করা যাবে। প্রকল্প যদি তুমি আংশিক নাও তাহলে তোমার ফলাফলটা নিশ্চয় তোমার জন্য ইতিবাচক হবে না। কাজে আমি প্রকল্প যখন করবো বা তুমি যখন প্রকল্প করবে তখন কিন্তু সেই প্রকল্পটাকে অবশ্যই পর্যাপ্ত হতে হবে, তাহলে প্রকল্পটা সঠিক প্রকল্প হিসেবে প্রমাণিত হবে। তাহলে পর্যাপ্ত প্রকল্পের জন্য কি করতে হবে, আমাদের প্রকল্পকে সঠিকভাবে প্রমাণ করার চেষ্টা করতে হবে। এখানে বিজ্ঞানী নিউটনের একটা চিত্র আছে, খেয়াল করো। তার আবিষ্কৃত একটি সূত্র হলো, সূত্র কি, ফোটন তত্ত্ব। বিজ্ঞানী আইনস্টাইনের একটি সূত্র তোমাদের জানা আছে হয়তো, ফোটন তত্ত্ব। সূত্রটির নাম ফোটন তত্ত্ব। তো এই ফোটন তত্ত্ব সূত্রটি সম্পর্কে কি লেখা আছে উদাহরণে একটু খেয়াল করো। আইনস্টাইনের ফোটন তত্ত্বটিতে রয়েছে এমন স্বয়ংসম্পূর্ণ গুণ বা পর্যাপ্ত বৈশিষ্ট্য যা দ্বারা আলোর প্রায় সব ধরনের প্রকৃতিকেই ব্যাখ্যা করা সম্ভব। আলোর বিভিন্ন ধরনের প্রকৃতি থাকতে পারে। তোমরা জানো আলো কখনো কম দেখায়, কখনো বেশি দেখায়, কখনো গতি দিক থেকে একটু পার্থক্য সৃষ্টি হয়। এইভাবে বিভিন্ন ভাবে আলোর কিন্তু বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যকে তিনি কিন্তু বা সেই বৈশিষ্ট্যের বা আলোর এই বৈশিষ্ট্যের সব ধরনের প্রকৃতিকে কিন্তু ব্যাখ্যা করা সম্ভব। তাহলে এই যে স্বয়ংসম্পূর্ণ পদ্ধতি বা স্বয়ংসম্পূর্ণ প্রকৃতি, এটা যদি অর্থাৎ যদি প্রকল্প পর্যাপ্ত না হয় তাহলে কিন্তু একটি প্রকল্পকে সঠিক প্রকল্প হিসেবে প্রমাণ করা যায় না। তো আইনস্টাইনের ফোটন তত্ত্বটি ছিল একদম পর্যাপ্ত। কাজে আমার মনে হয় এবার তোমরা বুঝতে পারছো স্বয়ংসম্পূর্ণ প্রকৃতি অর্থ কি। এরপরে আমরা পরের অংশে যাব। 5 নম্বর প্রমাণটি হলো প্রকল্পের ভবিষ্যৎবাণী করার ক্ষমতা। 5 নম্বর প্রমাণটি হলো ভবিষ্যৎবাণী করার ক্ষমতা। অর্থাৎ আমি যখন প্রকল্প করব বা প্রকল্প করার আগে আমার চিন্তা ভাবনা থাকবে ভবিষ্যতে কি হবে। যেমন তোমরা হয়তো জানো যে কোভিড-19 জন্য যে নিরলস পরিশ্রম চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা, সেখানে কেন করছেন, কারণ যাতে কার্যকারিতায় পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো সমস্যা সৃষ্টি না হয় সেই জন্য কিন্তু। তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আমাদের এই যে কোভিড-19 বিষয়টি, তারা কিন্তু এখানে একটা বিভিন্নভাবে বিভিন্ন সময় অনুমান করছেন কি যে সমস্যা আরো বাড়তে পারে। কখনো বলছেন যে সমস্যা তাড়াতাড়ি সমাধান হতে পারে, আবার কখনো বলছেন যে সমস্যা আরো বাড়তে পারে। যেমন শীত সম্পর্কে তারা কিন্তু বলছেন শীতে আরো প্রবলেমটি বাড়তে পারে। এটা কিন্তু ভবিষ্যৎবাণী করা হচ্ছে। তারা তো অবশ্যই প্রকল্পটি হাতে নিয়েছেন, কিন্তু প্রকল্পটি থেকে তারা কি করলেন, ভবিষ্যৎবাণী করার চেষ্টা করলেন। তাহলে প্রকল্প প্রমাণ করতে হলে অবশ্যই ভবিষ্যৎবাণী করার ক্ষমতা থাকতে হবে। তো যুক্তিবিদ হিউয়েল কি বলছেন দেখো একটু খেয়াল করো। যুক্তিবিদ হিউয়েল মনে করেন প্রকল্প প্রমাণের একটি বাড়তি গুণ হলো কোনো ঘটনা সম্পর্কে ভবিষ্যৎবাণী করার ক্ষমতা। তাহলে হিউয়েল কিন্তু সেই কথাটি বলছেন যে ভবিষ্যৎবাণী করার ক্ষমতা থাকলে একটি প্রকল্পকে যথার্থ প্রকল্পের দিকে অগ্রসর করে নেওয়া যায়। তো উদাহরণটি আমরা লক্ষ্য করবো, পাশের চিত্রটি খেয়াল করো এবং উদাহরণটির সাথে সমন্বিত করো। উদাহরণটি হলো এরকম, জ্যোতির্বিদ টমাস হেলি একটি ধূমকেতু সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন যে ধূমকেতুটি প্রতি 75 বছর পর পর পুনরায় দেখা যাবে। পরবর্তীতে বিষয়টি সত্য হয়, হেলির সেই প্রকল্পটি প্রমাণিত হিসাবে গৃহীত হয়। তাহলে জ্যোতির্বিদ টমাস হেলি সম্পর্কে তোমরা পূর্বেই হয়তো জানো, উনি কিন্তু ধূমকেতু সম্পর্কে কিন্তু একটা ভবিষ্যৎবাণী করেছিলেন। তো সেই ধূমকেতু সম্পর্কে কি বলেছিলেন যে ধূমকেতু প্রতি 75 বছর পর পর দেখা যাবে। যেহেতু এই ব্যাখ্যাটি টমাস হেলি দিয়েছিলেন এবং পরবর্তীতে কিন্তু আসলে বিষয়টি সত্য হয়েছিল, হেলি ধূমকেতুটি আসলে 75 বছর পর পর দেখা যায়, সেই জন্য এই ধূমকেতুটির নাম হয় হেলির ধূমকেতু। তো এই হেলির ধূমকেতুটি আসলে 75 বছর পর পর আবির্ভাব হয়, এটি প্রমাণিত।
তাহলে এটা কিন্তু এই যে ভবিষ্যৎবাণী করলেন, এটা এই প্রকল্পের মাধ্যমে কিন্তু তিনি এই ভবিষ্যৎবাণীটা করলেন এবং সেটা সঠিক প্রকল্প আমি মনে করি। আশা করি তোমরা এই স্তরটি ভালোভাবে বুঝতে পেরেছো প্রকল্পের প্রমাণের। এরপরে প্রকল্প প্রমাণের আমরা শেষ স্তরটিতে যাব। প্রকল্প প্রমাণের আমরা সেখানে দেখব প্রকল্প প্রমাণের শেষ স্তর সম্পর্কে কি ব্যাখ্যা প্রদান করা আছে। এরপরে 6 নম্বর প্রমাণটি হলো সরল প্রকৃতি। 6 নম্বর হলো সরল প্রকৃতি। এটির যে সংখ্যাটা আছে খেয়াল করো, যে প্রকল্পটি অধিকতর সরল সেই প্রকল্পটি হবে প্রমাণিত প্রকল্প। সরল মানে তোমরা বুঝতেছো যে সহজ হতে হবে, দুর্বোধ্য হওয়া যাবে না বা জটিল হওয়া যাবে না। প্রকল্পটি আসলে সহজ সরল হতে হবে, সবাই যেন বুঝতে পারে, এরকম আওতায় নিয়ে আসতে হবে। এই জন্য বলা আছে যে প্রকল্পটি অধিকতর সরল সেই প্রকল্পটি হবে প্রমাণিত প্রকল্প। জটিল প্রকল্প থাকলে সেটা আমরা গ্রহণ করবো না, আমরা অধিকতর সরল কোন প্রকল্পটি সেটিকে আমরা গ্রহণ করব। তো এখানে একটি উদাহরণ আছে চিত্রের মাধ্যমে, তোমরা একটু খেয়াল করো। এখানে চিত্রে দেখানো আছে কিন্তু যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তন। সামনে লক্ষ্য করছো সূর্যের কিন্তু একটা ফোকাস আসছে, মানে পৃথিবীর সামনে থেকে যে আলোটা দেখতে পাচ্ছ এটা সূর্যের আলো, এবং আমরা সহজে বুঝতেছি যে যেটি আমরা আমরা সহজেই দৃশ্যমান আমাদের কাছে হচ্ছে যেটা, এটি হচ্ছে পৃথিবী। পৃথিবী কিন্তু ঘুরছে, তাকে সামনে রেখে সূর্যকে সামনে রেখে ঘুরছে। তো এই ব্যাখ্যাটি আসলে কে দিয়েছে আমরা একটু উদাহরণ দেখব। টলেমির ভূকেন্দ্রিক প্রকল্পটির চেয়ে কোপার্নিকাসের সৌরকেন্দ্রিক প্রকল্পটি অধিকতর সহজ সরলভাবে গ্রহণ করতে গতিবিধি ব্যাখ্যা করতে সম্ভব। তোমরা জানো টলেমি কিন্তু যে সূর্য সম্পর্কে বা পৃথিবী সম্পর্কে যে ব্যাখ্যাটি দিয়েছিলেন সেটি ছিল, ব্যাখ্যাটি ছিল এরকম, পৃথিবী নয় সূর্যই পৃথিবীর চারদিকে ঘুরে। ভালো করে একটু মন দিয়ে শোনো, পৃথিবী নয় সূর্যই পৃথিবীর চারদিকে ঘুরে, এটি ছিল তো টলেমির ব্যাখ্যা। কিন্তু পরবর্তীতে কোপার্নিকাস বিভিন্ন প্রমাণের মাধ্যমে, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এবং প্রমাণের মাধ্যমে কিন্তু তিনি প্রমাণ করলেন কি যে সূর্য নয় পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। মনে রেখো কোপার্নিকাসের যে মতবাদটি ছিল সূর্য নয় পৃথিবী সূর্যের চারদিকে আবর্তন করে, এরকম একটা চিত্র কিন্তু পাশে দেখানো আছে, তোমরা লক্ষ্য করো। তাহলে এই এই বিষয়টি টলেমির ভূকেন্দ্রিক যে প্রকল্পটি ছিল তার চেয়ে কিন্তু অনেকটা পার্থক্য আছে। কোপার্নিকাসের যে প্রমাণটি এটি কিন্তু অনেক বিজ্ঞানী এই সম্পর্কে মত দিয়েছেন এই জন্য যে ভূকেন্দ্রিক মতবাদ যেটা ছিল টলেমির সেটার চেয়ে এটি বেশি পরিচ্ছন্ন সরল এবং সহজ। তাহলে প্রকল্পকে অবশ্যই সরল হতে হবে যাতে কি হয় সকলের কাছে স্বাভাবিকভাবে গ্রহণযোগ্য হয়। তো আমরা এরপরে আমি এরপরে তোমাদের জন্য রেখেছি মূল্যায়ন। এতক্ষণ যে আলোচনা হলো আলোচনা থেকে আমরা কয়েকটি প্রশ্নের মূল্যায়ন করতে পারি। কি ধরনের প্রশ্নগুলো তোমরা প্রকল্প থেকে পেলে বা জানলে। যেমন ধরো এখানে প্রথম প্রশ্নটি আছে প্রকল্প কি, আরো সমন্বয় বলতে কি বুঝো। তারপরে 3 নম্বরটি হলো তুমি কি মনে করো প্রকল্প গঠনের সংকট উত্তরক দৃষ্টান্ত গুরুত্বপূর্ণ। তুমি কি মনে করো প্রকল্প গঠনে সংকট উত্তরক দৃষ্টান্ত গুরুত্বপূর্ণ। এখানে দেখো সংকট উত্তরক দৃষ্টান্ত কথা এই জন্য বলা হয়েছে, যুক্তিবিদ কিন্তু এই সংকট উত্তরক দৃষ্টান্তটি গঠন করেছিলেন। এই কারণে যে প্রকল্পের জন্য এই বিষয়টা প্রয়োজন, এবং সংকট উত্তর দৃষ্টান্তটি আসা আলোচিত হয় তার মাধ্যমে, নিরীক্ষণের মাধ্যমে এবং পরীক্ষণের মাধ্যমে। সংকট কেন বলা হয়েছে, কারণ প্রকল্প গঠনের সময় অনেকগুলো প্রকল্প একসাথে চলে আসে, তখন সেই প্রকল্পকে সঠিকভাবে প্রকৃত প্রকল্পকে বের করে নিয়ে আসা অনেক কঠিন হয়। সেই ক্ষেত্রে নিরীক্ষণ এবং পরীক্ষণের আশ্রয় নেওয়া হয়। তো এই জন্য বলা হয় যে সংকট উত্তর দৃষ্টান্ত, এটি হলো যুক্তিবিদ বেকনের। তো এখানে যে প্রশ্নগুলো আছে এখানে কিন্তু প্রথম প্রশ্নটি, দ্বিতীয় প্রশ্নটি, তৃতীয় প্রশ্নটির মাধ্যমে আমরা বুঝতে পারি এখানে কিছু জ্ঞানমূলক প্রশ্ন আছে, কিছু অনুধাবন, একটি জ্ঞানমূলক, একটি অনুধাবনমূলক এবং একটি উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন আমরা পেতে পারি। তো এই প্রশ্নগুলো তোমরা সংগ্রহে রেখো। আলোচনা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। পরবর্তীতে আমরা আমি একটি বাড়ির কাজ তোমাদের জন্য দিচ্ছি, তোমরা বাড়ির কাজটি লিখে নাও। প্রশ্নটি হলো
যুক্তিবিদ্যা সকল বিজ্ঞানের সেরা বিজ্ঞান। যুক্তিবিদ্যা সকল বিজ্ঞানের সেরা বিজ্ঞান, এটি সম্পর্কে তোমরা একটি সুন্দর মতামত রাখার চেষ্টা করবা। আমার মনে হয় এতক্ষণ আমরা যে আলোচনা করলাম সেই আলোচনা থেকে বুঝলাম যুক্তিবিদ্যা সকল বিজ্ঞানের সেরা বিজ্ঞান। কারণ যুক্তিবিদ্যা কিন্তু অন্যান্য বিজ্ঞানের আসলে নিয়মগুলো কি, সত্যকে আবিষ্কার করা বা সত্যকে প্রতিষ্ঠিত করা। যুক্তিবিদ্যা কিন্তু কি করবে, সত্যকে বের করে নিয়ে আসে বা সত্যকে প্রতিষ্ঠিত করে। তাহলে অবশ্যই বুঝতেছে যুক্তিবিদ্যার সাথে বিজ্ঞানের একটা ঘনিষ্ঠ এবং নিবিড় একটা সম্পর্ক আছে। এই জন্য যুক্তিবিদ্যাকে সকল বিজ্ঞানের সেরা বিজ্ঞান বলা হয়। এটি থেকে তোমরা এই মতামত রাখবে, আমি পরবর্তীতে তোমাদের মতামতটি গ্রহণ করবো। তো আজকের আলোচনা শেষ পর্যায়ে আমি মনে করি তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদ থাকো, বর্তমান পরিস্থিতিতে নিজেদের সচেতন রাখবে, ভালো রাখবে। পরবর্তীতে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।